আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি এসএসসি 2024 সালে আর্থিক অবস্থার বিবরণী থেকে যে দুটি ম্যাথ আসছে সেই দুটি ম্যাথ থেকে আজকে প্রথম ম্যাথটি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখলে আর্থিক অবস্থার বিবরণীর সম্পূর্ণ দুর্বলতা আশা করি কেটে যাবে ইনশাআল্লাহ। এখন এই প্রশ্নে ক নাম্বার বলা হয়েছে নিট যন্ত্রপাতির মূল্য নির্ণয় করো। যে কোনো যন্ত্রপাতি বলো, ক্রয় বলো, বিক্রয় বলো, দেনাদার বলো, পাওনাদার বলো, যদি নিট কথাটা উল্লেখ থাকে, এই যে নিট কথাটা উল্লেখ থাকে, তাহলে বুঝবা সেই সম্পদ থেকে হয়তো কোনো কিছু যোগ হবে অথবা সেই সম্পদ থেকে কোনো কিছু বিয়োগ হবে। যদি পাওনাদার হয়, পাওনাদার সাথে কোনো কিছু যোগ হবে অথবা পাওনাদার সাথে কোনো কিছু বিয়োগ হবে, অথবা ক্রয় অথবা বিক্রয় থাকলে সেম, হয়তো যোগ হবে কিছু, নয়তো বিয়োগ হবে, নয়তো এই নিট কথাটা উল্লেখ থাকবে না। দ্বিতীয়ত খ নাম্বার কোশ্চেন আছে মোট লাভ 1,05,000 টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো। আমরা জানি নিট মুনাফা নির্ণয় করতে যে ঘরটা করা লাগে সেটা হলো বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী থেকে মোট লাভ এবং নিট লাভ নির্ণয় করতে হয়। তাহলে দেখো এখানে মোট লাভ অলরেডি দেওয়া আছে, তাহলে আমরা নির্ণয় করতে হবে কি, নিট লাভ নির্ণয় করতে হবে। এবং ঘ নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা হলো আর্থিক অবস্থার বিবরণী। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী করতেই হলে মোট সম্পদ পাশ এবং দায় ও মালিকানা সত্ত্ব সমান হতে হবে, নয়তো অঙ্কের মধ্যে অনিশ্চিত হিসাব দিয়ে অঙ্কটা মিলিয়ে দিতে হবে, নয়তো অঙ্ক হবে না। এখন আমরা ফার্স্ট অফ অল এই প্রশ্নটা একটু পড়ে নিচ্ছি। প্রশ্নটা পড়ে আমরা আগে বুঝতেছি প্রশ্নের মধ্যে কি কি আছে কি কি নাই। দেখো প্রথম যে লেখাটা আছে সেটা উত্তোলন ও মূলধনের পরিমাণ দেওয়া আছে 40,000 টাকা এবং মূলধনের পরিমাণ দেওয়া আছে 1,60,000 টাকা। 10% ঋণ, 10% ঋণ 1 লক্ষ টাকা দেওয়া আছে, ব্যাংক জমা 40,000 টাকা দেওয়া আছে। দেনাদার ও পাওনাদার, দেনাদার দেওয়া আছে 75,000 টাকা এবং পাওনাদার দেওয়া আছে 50,000 টাকা। আসবাবপত্র দেওয়া আছে 1,20,000 টাকা। বেতন দেওয়া আছে 20,000 টাকা। যন্ত্রপাতি 1/7/22 দেওয়া আছে 1,10,000 টাকা। আমাদের এই যে ক নাম্বার কোশ্চেন হয়েছে নিট যন্ত্রপাতির মূল্য কত, এই যন্ত্রপাতির নিট মূল্যটা এই যন্ত্রপাতি থেকে বের করা লাগবে। তারপর দেওয়া আছে বারটা ক্যারেটে, তার মানে এই বারটা ক্যারেটে থাকা মানে এই বারটাটা হলো প্রাপ্তি বারটা। আমরা জানি ডেবিটে যে বারটা হয় সে বারটাটা প্রদত্ত বারটা এবং ক্রেডিটে যে বারটাটা দেওয়া থাকে সেটা হলো প্রাপ্ত বারটা অথবা প্রাপ্তি বারটা। ক্রয় ও বিক্রয়, ক্রয় 1,20,000 টাকা এবং বিক্রয় 2,40,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা। এখন দেখো এছাড়াও সমন্বিত কিছু অ্যান্টি লেখা ছিল, সেটা ছিল এক সমাপনী মজুত পণ্য 25,000 টাকা এবং বাজার মূল্য 30,000 টাকা। 2 নাম্বার বলা হয়েছে বিক্রয় ফেরত 10,000 টাকা হিসাবভুক্ত হয়নি, তার মানে এটা কি অলিখিত বিক্রয় ফেরত হিসাবে আমরা গণ্য করব। বিক্রয় থেকে এই যে বিক্রয় ফেরত আছে এটা আমরা বিয়োগ করব। এই যে বিক্রয় ফেরত 10,000 টাকা যা হিসাবভুক্ত হয়নি, এই অ্যান্টিটা বলতে বোঝাচ্ছে অলিখিত বিক্রয় ফেরত। যদি অলিখিত বিক্রয় ফেরত থাকে তাহলে সেটা 100% বিক্রয় থেকে বিয়োগ দিতে হবে, সাথে দেনাদার থেকেও বিয়োগ দিতে হবে। স্থায়ী সম্পত্তির উপর অবশ্যই 10%, তাহলে যে এখানে যে স্থায়ী সম্পদগুলো আছে সকল স্থায়ী সম্পদ থেকে আমরা 10% বাদ দিতে হবে। 4 নাম্বার আছে কি বেতন 2 মাসের বকেয়া রয়েছে। এখানে যে বেতন আছে এই যে বেতন 20,000 টাকা, আমরা জানি মিলে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় সাধারণত 1 বছর হয়, তার মানে 12 মাসের হয়। কিন্তু এখানে বেতন দেওয়া আছে 10 মাসের। কিভাবে বুঝছি আমরা, এখানে দেওয়া আছে বেতন 2 মাসের বকেয়া রয়েছে, তাহলে 1 বছরের মধ্যে 2 মাসের বেতন যদি বকেয়া থাকে তাহলে আর বেতন আছে এখানে 10,000 টাকা। তার মানে আমরা বুঝবো এখানে বেতন আমরা 10 মাসের দেওয়া আছে আর 2 মাসের টাকা আমরা বের করতে হবে। এখন আমরা পুরো প্রশ্নটা আমরা পড়ে আগে বুঝলাম। এখন আমরা ক নাম্বার প্রশ্ন সমাধান করার জন্য চেষ্টা করব। আশা করি ইনশাআল্লাহ তোমরা সবচেয়ে ভালো বুঝবা। নিট যন্ত্রপাতির মূল্য, এখন দেখো নিট যন্ত্রপাতির মূল্য বলতে বোঝাচ্ছে যন্ত্রপাতি 1,10,000 টাকা। আমি লিখলাম যন্ত্রপাতি 1,10,000 টাকা। যন্ত্রপাতি 1/7/2022 কত লক্ষ টাকা, 1,10,000 টাকা। এখন দেখো এই যন্ত্রপাতি থেকে এই যে এখানে দেওয়া আছে 3 নাম্বার অ্যান্টিটা
3 নম্বর স্থায়ী সম্পত্তির উপর 10% অবচয় বাদ দিতে হবে। তাহলে আমরা বিয়োগ দিব বিয়োগ অবচয়। এখন যেহেতু অবচয়ের সাথে এখানে যে তারিখটা আছে 1/7/2022, আমাদের অবচয় বের করতে হলে এই তারিখের উপর নির্ণয় করতে হবে। তার মানে 1/7/2022 বলতে বোঝাচ্ছে এখানে 6 মাসের হিসাব ধরতে হবে অবচয়কে। 7, 7, 8, 9, 10, 11, 12, এই যে 6 মাস আছে, এই 6 মাসের অবচয় আমরা নির্ণয় করতে হবে। তাহলে দেখো 1,10,000 টাকা, এই যে 10% দেওয়া আছে, এই 10%, 1,10,000 টাকা 10% হচ্ছে 11,000 টাকা। 11,000 টাকা যদি 1 বছর হয়, আমরা যে সরাসরি স্থায়ী সম্পত্তির 1,10,000 টাকা 10% বের করছি, সেটা 1 বছরের মানে 12 মাসের বের হয়েছে। আমাদের টাকাটা বের করতে হবে 6 মাসের, বিকজ অফ এখানে 6 মাস দেওয়া আছে। তাহলে আমরা 11,000-কে ভাগ 12 গুণ 6, যদি 11,000-কে ভাগ 12 গুণ 6 দেওয়া হয়, তাহলে বের হয় 5,500 টাকা। তাহলে এই যে যন্ত্রপাতি থেকে অবচয় যদি 5,500 টাকা বিয়োগ করি, তাহলে থাকবে 1,04,500। এটাই হলো আমাদের নিট যন্ত্রপাতির মূল্য। এই যে নিট যন্ত্রপাতির মূল্য এতটুকুই হয়েছে। দেখো নিট যন্ত্রপাতির মূল্য বেশিরভাগ স্টুডেন্ট যেটা করেছে সেটা হলো যন্ত্রপাতি থেকে সরাসরি 11,000 টাকা বিয়োগ দিয়ে দিয়েছে, কিন্তু তারা কালেও তারা খেয়াল করে নাই এখানে যেটা তারিখ আছে। মনে রাখবা, যে কোনো সম্পদ অথবা দায়ের উপর যে সুদ নির্ণয় করা হয়, অথবা সম্পদ অথবা দায়ের উপর অনাদায়ী সুদ বলো, যেগুলোই দেওয়া থাক না কেন, সবগুলো তারিখ থাকলে 100% তারিখের উপর নির্ণয় করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। সেই অনুযায়ী আমরা এই অবচয়টা আমরা তারিখের উপর নির্ণয় করছি। খ নাম্বার বলা আছে মোট লাভ এত টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো। আমি তোমাদের সুবিধার্থে আমি আগেই ঘরটা করে রেখেছি। তাহলে এখন আসো মোট লাভ। মোট লাভ কত দেওয়া আছে? মোট লাভ দেওয়া আছে 1,05,000 টাকা। দেখো বিশদ আয় বিবরণীতে মোট লাভ থেকে যদি আমরা পরিচালন ব্যয়গুলো বিয়োগ করি, পরিচালন ব্যয় বিয়োগ করার পরে অন্যান্য আয় যোগ করি এবং অন্যান্য ব্যয় বিয়োগ করি, যে টাকাটা পাবো সেটাই হলো নেট লাভ। তাহলে এই মোট লাভ থেকে নেট লাভে যেতে হলো কটা ধাপ অতিক্রম করতে হবে? প্রথমত পরিচালন ব্যয় বিয়োগ করতে হবে, দ্বিতীয়ত অন্যান্য আয় যোগ করতে হবে, তৃতীয়ত অন্যান্য ব্যয় বিয়োগ করতে হবে। তার মানে 3টা ধাপ আমরা অতিক্রম করতে হবে। তো 3টা ধাপের মধ্যে আমরা প্রথম বলছিলাম পরিচালন ব্যয় বিয়োগ করতে হবে। তাহলে আমি লিখি মোট লাভ থেকে বিয়োগ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় আমি আগেই সুবিধার্থে বলি পরিচালন ব্যয়তে কোন কোন ব্যয়গুলো আসবে। আমি বলে রাখি তোমরা বোঝার সুবিধার্থে, যেহেতু আর্থিক অবস্থার বিবরণী ধরেছি, আশা করি তোমরা অনেক বেশি অ্যাডভান্স। পরিচালন ব্যয়তে ওই সকল ব্যয়গুলো আসে যে সকল ব্যয় বিক্রিত পণ্যের ব্যয়তে চলে এসেছে এবং অন্যান্য ব্যয়তে চলে গিয়েছে। তাহলে অন্যান্য ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয়, এই দুই ব্যয় ছাড়া যত ব্যয় আছে সকল ব্যয় পরিচালন ব্যয়। তাহলে অন্যান্য ব্যয় কিগুলা? মনে রাখবা, দায়ের সুদ এবং মূলধনের সুদ ছাড়া যত ব্যয় আছে সকল ব্যয় হলো বিক্রিত পণ্যের ব্যয় এবং পরিচালন ব্যয়। আমি আবারও বলি, মূলধনের সুদ এবং দায়ের সুদ ছাড়া যত ব্যয় আছে সকল ব্যয় হলো বিক্রিত পণ্যের ব্যয় অথবা পরিচালন ব্যয়। কথা বুঝছো? এখন দেখো পরিচালন ব্যয়তে কি কি আসবে। দেখো উত্তোলন এবং মূলধন। উত্তোলন হলো মালিকানা সত্ত্ব বিবরণী, মূলধন হলো মালিকানা সত্ত্ব বিবরণী। সরি, সুতরাং এটা আসবে না। 10% ঋণ, এটা হলো দায়, এটা পরিচালন ব্যয়তে আসবে না। ব্যাংক জমা, এটা চলতি সম্পদ, সেম আসবে না। দেনাদার এবং পাওনাদার, এই যে দেনাদার আছে সেটা হলো চলতি সম্পদ, এই যে পাওনাদার আছে সেটা হলো চলতি দায়। আসবাবপত্র সেটা হলো স্থায়ী সম্পদ। বেতন পরিচালন ব্যয়, এই যে বেতন পেলাম সেটা হলো পরিচালন ব্যয়, এটা আমি একটা অ্যান্টি পেলাম, তাহলে আমি লিখে রাখি বেতন। বেতন 20,000 টাকা। যেহেতু বেতনের সাথে বকেয়া আছে, আমরা বেতন যোগ বকেয়াটা আমরা করে দিচ্ছি বকেয়া।
এখন বকেয়া কত টাকা হবে? যেহেতু এই যে 20,000 টাকা, 20,000 টাকা যদি 10 মাসের হয়, তাহলে এক মাসে টাকার পরিমাণ হয় 2,000 টাকা, আর 2 মাসের টাকার পরিমাণ হয় 4,000 টাকা। এই 4,000 টাকায় আমরা হলো বকেয়া 24,000 টাকা। 24,000 টাকা। এছাড়াও আর কি কি আছে? যন্ত্রপাতি, এটা কৌশিক কালেও স্থায়ী সম্পদ ছাড়া মুনাফা জাতীয় ব্যয় হবে না। বাট্টা প্রাপ্তি, যদি এটা প্রদত্ত বাট্টা হইতো তাহলে পরিচালন ব্যয়তে আসতো, যেহেতু বাট্টা প্রাপ্তি সেহেতু এখানে আসবে না। ক্রয় এবং বিক্রয়, ক্রয় হলো বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আসে, সুতরাং এখানে আসবে না। বিক্রয় হলো বিক্রিত পণ্যের ব্যয় আগের ধাপে বিক্রয়টা বুঝবো, ওটা নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করতেছি না। প্রারম্ভিক মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আসে, সুতরাং এখানে আসবে না। এছাড়াও বেতন ছাড়া কি কি আছে? সমাপনী মজুত পণ্য 25,000 টাকা, এটা তো আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আসে বিধে এখানে আর আনলাম না। বিক্রয় ফেরত, এটাও আসবে না। স্থায়ী সম্পত্তির অবক্ষয়, মনে রাখবা মুনাফা জাতীয় ব্যয়তে দুই ধরনের এন্ট্রি আসে, সেটা হলো সরাসরি ব্যয় তো আছে, আবার স্থায়ী সম্পত্তির অবক্ষয়গুলোও এখানে আসবে। তাহলে স্থায়ী সম্পত্তির অবক্ষয়, দেখো স্থায়ী সম্পদ কি কি আছে? স্থায়ী সম্পদ আছে এখানে আসবাবপত্র, যন্ত্রপাতি, এই দুটাই। তাহলে প্রথমে আমি আসবাবপত্র অবক্ষয় লিখি, আসবাবপত্রের অবক্ষয়। আসবাবপত্রের অবক্ষয় কত? আমি এখানে লেখা আছে স্থায়ী সম্পত্তির উপর 10% অবক্ষয় ধরতে হবে। তাহলে এখানে আসবাবপত্র আছে 1,20,000 টাকা, 20,000 টাকা 10% হলো 12,000 টাকা। আমি এখানে লিখে রাখলাম 12,000 টাকা। এছাড়াও যন্ত্রপাতির অবক্ষয়, আমরা যন্ত্রপাতির অবক্ষয় ক নাম্বারে করলাম 5,500 টাকা, এখানে নিয়ে আসলাম যন্ত্রপাতি অবক্ষয় 5,500। আমরা যদি এগুলো সব যোগ করি 24,500, আমি লিখলাম 63,500। এই যে মোট লাভ থেকে, এই যে মোট লাভ থেকে পরিচালন ব্যয়টা বিয়োগ করছি, যে টাকা পাওয়া যায় এর নাম হলো পরিচালন মুনাফা। আমাদের অনেক অঙ্কে সাধারণত আসে পরিচালন মুনাফা নির্ণয় করো। পরিচালন মুনাফা যদি আমার থেকে চাইতো তাহলে আমাদের অঙ্ক এখানে শেষ হয়ে যেত। যেহেতু আমাদের পরিচালন মুনাফা চাই নাই, আমাদের থেকে চাইছে এই যে নিট লাভ, আমরা নিট লাভ পর্যন্ত যেতে হবে। যোগ অন্যান্য আয়, অন্যান্য আয়, এখানে যদি অন্যান্য আয় থাকে তাহলে 100% এখানে যোগ হবে। দেখো অন্যান্য আয়ের ভিতরে একটা মাত্র আয় আছে, সেটা হলো বাট্টা প্রাপ্তি। আমি লিখলাম বাট্টা প্রাপ্তি। বাট্টা প্রাপ্তি কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা, 68,500 টাকা বিয়োগ অন্যান্য ব্যয়। দেখো অন্যান্য ব্যয়, এখানে কোনো অন্যান্য ব্যয় নেই, শুধু একটা মাত্র ব্যয় ছাড়া, সেটা হলো কি? এই ঋণের সুদ। আমি অঙ্কের প্রথমে বলছিলাম দুই ধরনের ব্যয় শুধু অন্যান্য ব্যয়তে আসবে, সেটা হলো ঋণের সুদ, দায়ের সুদ এবং মূলধনের সুদ। দেখো ঋণ হলো দায়, দীর্ঘমেয়াদী দায়, সুতরাং দায়ের যে 10% সুদ আছে এই সুদটাই অন্যান্য ব্যয়তে আসবে। তাহলে দায় কত, ঋণ কত টাকা? 1,00,000 টাকা। 1,00,000 টাকার 10% কত? 10,000 টাকা। ঋণের সুদ 10,000 টাকা। এই যে 58,500 টাকা আসছে, এটাই হলো নেট লাভ অথবা নেট মুনাফা। লিখে রাখলাম নেট লাভ। এখন আমাদের ঘ নাম্বার কোশ্চেনে কি আছে? আর্থিক অবস্থার বিবরণ নির্ণয় করতে। আর্থিক অবস্থা তোমাদের সুবিধার্থে আমি আর্থিক অবস্থার বিবরণী ঘটা করে রেখেছি। এখন আমি প্রথমে লিখি সম্পদ সমূহ,
সম্পদ সমূহ, সম্পদ সমূহের মধ্যে স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ। দেখো আমাদের সম্পদ পাশটা করতে হলে 4টা নিয়মে সম্পদ পাশের হিসাবগুলো উঠাইতে হয়। তোমাদের একটা এমসিকিউ আসে, একটা হলো স্থায়ী সম্পদ, একটা হলো দীর্ঘমেয়াদী সম্পদ, একটা হলো অলিক সম্পদ, আর একটা হলো চলতি সম্পদ। এই 4 প্রকারের সম্পদ উঠাইতে হয়। তোমাদের এমসিকিউ আসে আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে কয়টি পদ্ধতিতে বা কয়টি ধাপে সম্পদের হিসাবগুলো উঠানো হয়। 4টি ধাপে, জেনে রাখো। এখন দেখো সম্পদ কি কি আছে, স্থায়ী সম্পদ কি কি আছে। স্থায়ী সম্পদ আছে আসবাবপত্র, আমি লিখলাম আসবাবপত্র, আসবাবপত্র। আসবাবপত্র কত টাকা? আসবাবপত্র আছে 1,20,000 টাকা, বিয়োগ অবচয় 12,000 টাকা, তাহলে হচ্ছে 1,08,000 টাকা। এছাড়াও আছে যন্ত্রপাতি, যন্ত্রপাতি কত টাকা? 1,10,000 টাকা, বিয়োগ অবচয় 5,000। এই যে অবচয় 5,500, এই 5,500 টাকা বলবে। 1,04,500। এছাড়াও বলবে আসবাবপত্র এবং যন্ত্রপাতি শেষ, তাহলে আমাদের স্থায়ী সম্পদগুলা শেষ। তারপরে কি আসবে আমরা দেখি, চলতি সম্পদ। চলতি সম্পদ কেন আমি স্থায়ী সম্পদের পরে সরাসরি চলতি সম্পদ লিখলাম? কেন দীর্ঘমেয়াদী সম্পদ লিখলাম না? কেন অলিক সম্পদ লিখলাম না? এখানে কোনো দীর্ঘমেয়াদী সম্পদও নাই, কোনো অলিক সম্পদও নাই। আমি অলিক সম্পদ এবং দীর্ঘমেয়াদী সম্পদ নিয়ে আলাদা একটি ক্লাস উপস্থাপন করব ইনশাআল্লাহ। সেই ক্লাসটা দেখলে আশা করি তোমরা অনেক ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো চলতি সম্পদ। চলতি সম্পদ প্রথম থেকে আমি আসলে চলতি সম্পদ ব্যাংক জমা 40,000 টাকা, এখানে আসবে ব্যাংক জমা 40,000 টাকা। তারপরে আছে দেনাদার, দেনাদার এই যে দেনাদার আছে, দেনাদার 75,000 টাকা, দেনাদার 75,000 টাকা। দেখো আমি প্রথমে বলেছিলাম বিক্রয় ফেরত 10,000 টাকা যা হিসাবভুক্ত হয়নি, এই যে হিসাবভুক্ত হয়নি এই লেখাটার জন্যই এই বিক্রয় ফেরতটা দুই জায়গায় আসবে। একটা হলো বিক্রয় থেকে সরাসরি বিয়োগ হবে, আবার দেনাদার থেকে সরাসরি বিয়োগ হবে। তাহলে এখানে বিক্রয় ফেরত কত আছে? 10,000 টাকা বিয়োগ বিক্রয় ফেরত 10,000 টাকা, 65,000 টাকা। এছাড়াও আর কোন এন্ট্রি আছে কিনা? দেনাদার পর্যন্ত আমরা আসলাম, আসবাবপত্র উঠাইলাম, যন্ত্রপাতি উঠালাম, বাট্টা উঠাই, ক্রয় বিক্রয়, প্রারম্ভিক বস্তু আসবে না। সমন্বয়ে এই যে সমাপনী মজুত পণ্য, এই সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ, আমি লিখলাম সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত? সমাপনী মজুত পণ্য দুইটা টাকা আছে, একটা হলো 25,000 টাকা, আরেকটা হলো 30,000 টাকা। মনে রাখবা সমাপনী মজুত পণ্য দুইটা টাকা থাকলে যে টাকাটা কম সেই টাকাটাই আসবে। তাহলে এখানে কম টাকাটা কত? 25,000 টাকা, আমি এখানে আনলাম 25,000 টাকা। এছাড়াও আমার জানা মতে এই অঙ্কে আর কোনো সম্পদ নাই। তাহলে আমি সম্পদ পাশগুলো যোগ করতেছি, 500, 3,42,500। এটাই হলো মোট সম্পদ পাশ, মানে মোট সম্পদ। এখন দায় ও মালিকানা সত্ত্ব যদি আমাদের মিলে তাহলে অঙ্ক ঠিক, আর দায় ও মালিকানা সত্ত্ব যদি না টিকে, না মিল হয়, তাহলে আমরা কি করব? অনিশ্চিত হিসাব দিয়ে বসাই দিব। অনিশ্চিত হিসাব যদি না বসাই তাহলে অঙ্কটা হবে না। আমি এখানে লিখলাম দায় ও মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। তাহলে দেখো আমি আগে দায় পাশ লিখলাম, দায় সমূহ দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী
দায়। দীর্ঘমেয়াদী দায় হলো ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ। এই যে 10% ব্যাংক ঋণ আছে, 10% ব্যাংক ঋণ, তাহলে 10% ব্যাংক ঋণ কত? 1 লক্ষ টাকা। আমি এখানে লিখলাম 1 লক্ষ টাকা। এছাড়াও দীর্ঘমেয়াদী দায় আর নাই, তারপর লিখলাম চলতি দায়, চলতি দায়। চলতি দায় কি কি আছে? প্রথমে আসো একটা পাওনাদার পাইলাম, পাওনাদার 50,000 টাকা। আমি লিখলাম পাওনাদার 50,000, 50,000। পাওনাদার পরে আর কিছু আছে কিনা? নাই। এছাড়াও আছে এই যে বেতন 2 মাসের বকেয়া আছে। আমরা জানি খরচের বকেয়া দায়, সেই হিসাবে আমি বকেয়া বেতন লিখে দিলাম, বকেয়া বেতন 4,000 টাকা। আরেকটা আছে, সেটা হলো ব্যাংক ঋণে যে 10% সুদ আছে, এই ব্যাংক ঋণে 10% সুদটা হলো চলতি দায়। আমি লিখলাম ঋণের বকেয়া সুদ, বকেয়া সুদ। ঋণের বকেয়া সুদ কত? 1 লক্ষ টাকা 10%, 10,000 টাকা। তার মানে মোট যদি যোগ করি তাহলে হলো 64,000 টাকা। এছাড়াও মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। মালিকানা কি কি আছে? মালিকানা সত্ত্বে আসে মূলধনের সাথে আয়গুলো যোগ হয়, ব্যয়গুলো বিয়োগ হয়, সাথে উত্তোলন বিয়োগ হবে। তাহলে মূলধন, এই যে মূলধন আছে, এই মূলধনটা আসবে। তাহলে মূলধন কত লক্ষ টাকা? 1,60,000 টাকা। মূলধন 1,60,000 টাকা যোগ নেট লাভ। নেট লাভ, নেট লাভ কোথায় পাইছি? এই যে নেট লাভ খ নাম্বার এন্ট্রিতে পাইছি, এটাই নেট লাভ আসবে 58,500, 58,500। তাহলে হয় 2,18,500। এখান থেকে যদি আমরা বিয়োগ উত্তোলন দিয়ে থাকি, উত্তোলন 40,000 টাকা, তাহলে হয় 1,78,500। তাহলে 1,78,500 যোগ 64,000 যোগ 1 লাখ, মোট হয় 3,42,500। তাহলে আমাদের সম্পদ পাশ এবং দায় ও মালিকানা সত্ত্ব মিলে গেছে। তাহলে আমরা জানি 100% অঙ্কটা হয়েছে। আজকে 2024 সালের ঢাকা বোর্ডে যে অঙ্কটা করাইছিলাম, আশা করি ঢাকা বোর্ডটা তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। আর আগামী ক্লাসে আমি ঢাকা বোর্ডের 2য় নাম্বার যে আর্থিক অবস্থার বিবরণী থেকে অঙ্কটা আসছে, সেই অঙ্কটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং যদি এই অঙ্ক থেকে কোনো সমস্যা বা তোমরা কিছু বুঝতে পারো না, সেই সকল সমস্যা থাকলে সরাসরি আমাকে ইনবক্স করতে পারো, অথবা আমাকে কমেন্টসে জানাতে পারো। আমি সেই সমস্যা নিয়ে আরেকটি ক্লাস দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আর যদি তোমরা সেখানে বুঝতে না চাচ্ছ, তাহলে আমার ফেসবুকে প্রাইভেট গ্রুপ আছে, সেখানে আশা করি তোমরা যদি অ্যাটেন্ড থাকো ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লাসটা ভালো করে বুঝতে পারবে আশা করছি। এই আশা করেই আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।